সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ক্লাস, যেটা হবে হচ্ছে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এর উপর। আমরা আলোচনা করছি সার্জারি, ভাইবা টপিক গুলো নিয়ে, এবং এর সাথে একই রকম ভাবে আসলে চলে আসে বিভিন্ন ধরনের এসএকিউ, এমসিকিউ এবং হচ্ছে কিছু ক্লিনিক্যাল টপিক। এর মাঝে আবার কিছু ওসপি টপিকও চলে আসে, যেগুলো আসলে আমরা আলোচনার মধ্যে নিয়ে আসি। তো আমরা এর আগে যে বিষয়গুলো আলোচনা করছিলাম সেটা ছিল হচ্ছে প্যানক্রিয়াটাইটিস। তো প্যানক্রিয়াটাইটিস এর মধ্যে একিউট এবং ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। তো একিউট প্যানক্রিয়াটাইটিসটা আমরা আহ, আলোচনাটা শেষ করে ফেলেছি। এখন আমাদের যে বিষয়টা সামনে আসছে সেটা হচ্ছে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। যে কোনো ক্রনিক ডিজিজ এটাই মনে করতে হবে যে এটা দীর্ঘদিন যাবৎ চলছে একটা ডিজিজ প্রসেস, যেটা অল্প সময় না, একটু দীর্ঘ সময় ধরে চলছে। একিউট কন্ডিশন বলতে আমরা বুঝি উইদিন মিনিটস, আওয়ার্স or sometimes days, আর ক্রনিক হচ্ছে উইকস টু মান্থস, এরকম ভাবে আমরা বুঝি। তো ক্রনিক প্যানক্রিয়াটাইটিসও এই একই রকম ইনফ্লামেশন, যেটা বারবার হচ্ছে এবং দেখা যায় যে আহ, কয়েক সপ্তাহ ধরে অথবা কয়েক মাস ধরে, এমনকি কয়েক বছর ধরেও এই ইনফ্লামেশনটা চলতে থাকে। এটা একটা প্রোগ্রেসিভ ইনফ্লামেটরি ডিজিজ, আর এর ফলে ইরিভার্সিবল ডিস্ট্রাকশন হয় প্যানক্রিয়েটিক টিস্যুর। প্যানক্রিয়েটিক যে গ্ল্যান্ডিউলার টিস্যু গুলো থাকে, সেই গ্ল্যান্ডিউলার টিস্যু গুলোর ইরিভার্সিবল ডিস্ট্রাকশন হয়। এটা আর পূর্বের অবস্থায় ব্যাক করে না। যে টিস্যুটা ডিস্ট্রাকশন হয়ে যায় সেটা ডিস্ট্রাক্টেড, সেটা আর পূর্বের অবস্থায় ব্যাক করে না। এটাই হচ্ছে এর প্যাথোলজি। সাধারণত দেখা যায় যে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এটা পেইন নিয়েই বেশিরভাগ সময় প্রেজেন্ট করে, এবং পেইনটা কন্টিনিউয়াস একটা পেইন থাকে, মাঝে মাঝে সেটা আবার একিউট এক্সাজারেশন হয়, মাঝে মাঝে সেটা বাড়ে, এবং শেষের দিকে এসে পেশেন্টের প্যানক্রিয়াটিক ইনসাফিসিয়েন্সি ডেভেলপ করে। প্যানক্রিয়াটিক ইনসাফিসিয়েন্সি মিন্স প্যানক্রিয়াটিক যে এনজাইম গুলো ছিল এবং প্যানক্রিয়াটিক যে ফাংশন গুলো ছিল, যেমন এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন ফাংশন। এক্সোক্রাইন ফাংশনের মধ্যে আমরা জানি যে এটা অনেকগুলো ডাইজেস্টিভ জুস সেক্রেশন করে, এবং এন্ডোক্রাইন ফাংশনে আমরা জানি যে এটা হচ্ছে গ্লুকোজ রেগুলেট করে, ব্লাড গ্লুকোজ রেগুলেট করে। তো এই দুইটা ফাংশনই আলটিমেটলি ইম্পেয়ার্ড হয়, এবং এক্সোক্রাইন ফাংশন ইম্পেয়ারমেন্টের জন্য দেখা যায় যে পেশেন্টের ম্যালনিউট্রিশন ডেভেলপ করে, এবং এন্ডোক্রাইন ফাংশন ইনসাফিসিয়েন্সির জন্য আলটিমেটলি পেশেন্টের ডায়াবেটিস মেলাইটিস ডেভেলপ করে। প্রথম দিকে দেখা যায় যে আসলে ইনফ্রিকুয়েন্ট সিমটম থাকে, এবং হচ্ছে রিপিটেড প্যানক্রিয়াটাইটিস এর অ্যাটাক থাকে, একিউট প্যানক্রিয়াটাইটিস এর অ্যাটাক থাকে, এবং সেটা আলটিমেটলি একটা ক্রনিক কন্ডিশনে চলে যায় এবং রিকারেন্ট কন্ডিশনে চলে যায়, এবং রিকারেন্ট পেইনই থাকে হচ্ছে পেশেন্টের এই সিমটম। এবং এই ডিজিজটা বেশিরভাগ সময়ই হচ্ছে মেল জেন্ডারদের বেশি এফেক্ট করে, এবং মেল ফিমেল রেশিও দেখা যায় যে 4:1, তাহলে মেলরা বেশি এফেক্টেড হয় এখানে। এর যে কিছু ইটিওলজিক্যাল ফ্যাক্টরস থাকে প্যাথোলজির জন্য, সেগুলোর মধ্যে হচ্ছে হাই অ্যালকোহল কনজাম্পশন, এটা হচ্ছে মোস্ট কমন কজ, অ্যালকোহল কনজাম্পশন। এবং দেখা যায় যে ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের ডিজিজ পেশেন্ট গুলোর মধ্যে 60 to 70% কেসেই অ্যালকোহলিক পাওয়া যায়। কিন্তু যারা অ্যালকোহল নেয়, মানে 100 জন যদি অ্যালকোহল নেয়, তার মধ্যে দেখা যায় যে 5 থেকে 10 জনের ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু 100টা পেশেন্ট যদি আমরা পাই যাদের ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, তাদের ক্ষেত্রে দেখা যাবে যে 100 জনের মধ্যে 60 থেকে 70 জনই হচ্ছে অ্যালকোহলিক। কিন্তু সব অ্যালকোহলিক পেশেন্টের আবার এরকম হয় না। শুধুমাত্র অ্যালকোহলিক পেশেন্টের 5 থেকে 10% এর ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হওয়ার সম্ভাবনা থাকে। আরো কিছু কজ থাকে, যেগুলোর মধ্যে হচ্ছে
যদি কোনো ট্রমা হয় অথবা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হয় এবং যার ফলে প্যানক্রিয়াটিক ডাক্ট যেটা আছে সেটার যে কোনো লেভেলে যদি অবস্ট্রাকশন ডেভেলপ করে অথবা হচ্ছে ওক্লুশন হয়, ন্যারোয়িং হয় এবং অনেক সময় হচ্ছে ক্যান্সার, প্যানক্রিয়াটিক ক্যান্সার এটা দিয়েও ডাক্ট অবস্ট্রাকশন হয়। তখন কিন্তু প্যানক্রিয়াটাইটিস হওয়ার সম্ভাবনা থাকে এবং সেটা ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হয়। কিছু কনজেনিটাল অ্যানোমালি আছে এবং সেগুলো আমরা আগেই দেখেছিলাম যে প্যানক্রিয়াটিক ডিভিশন যেটাতে প্যানক্রিয়াস হচ্ছে ২ টা ভাগে বিভক্ত থাকে। অনেক সময় হচ্ছে অ্যানুলার প্যানক্রিয়াস যেটা আ অ্যানুলার আকৃতির থাকে, গোলাকার থাকে। আ এই ধরনের প্যানক্রিয়াসের ক্ষেত্রে পেপিলারি স্টেনোসিস অ্যাসোসিয়েটেড থাকে, যেটাকে মিন করে হচ্ছে অ্যাম্পুলা অফ ভ্যাটার স্টেনোসিস এবং সেটাতে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় হচ্ছে হেরিডিটারি প্যানক্রিয়াটাইটিস হয়। হেরিডিটারি প্যানক্রিয়াটাইটিস যেটা হচ্ছে আ ফ্যামিলি ডিরাইভড জেনেটিক্যাল কজ এ হয়। অনেক সময় ইনফ্যান্টাইল ম্যালনিউট্রিশন এর কারণে হয়। আ আবার অনেক সময় হচ্ছে একটা ইডিওপ্যাথিক কজ। ইডিওপ্যাথিক মিনস হচ্ছে এটার কোনো কারণ নাই এরকম না। এর কারণটা আমরা জানি না আসলে কি কারণে হচ্ছে। আ এটা আমাদের এখনো অজানা এরকম। তাহলে ইডিওপ্যাথিক যেটার কারণ আমরা জানি না। তারপর হচ্ছে ইনফ্যান্টাইল ম্যালনিউট্রিশন মানে বাচ্চাকালে যাদের আসলে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থাকে তাদের ক্ষেত্রে। আর হচ্ছে কিছু আ ফ্যামিলিয়াল হেরিডিটারি প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করে। হেরিডিটারি প্যানক্রিয়াটাইটিস এটা একটা অটোজোমাল ডমিন্যান্ট ডিসঅর্ডার। আ অটোজোমাল ডমিন্যান্ট মিনস হচ্ছে এটা আ আ যদি বাবা বা মায়ের থাকে তাহলে সেটা সন্তানের মধ্যে 50% ক্ষেত্রেই সেটা যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং 80% ক্ষেত্রে হচ্ছে এটার পেনিট্রেশন পাওয়া যায়। ইডিওপ্যাথিক প্যানক্রিয়াটাইটিস এটা দেখা যায় যে 30% কেসে ইডিওপ্যাথিক প্যানক্রিয়াটাইটিস পাওয়া যায় এবং এটা ২ ধরনের হয় এবং দেখা যায় যে আর্লি অনসেট অথবা লেট অনসেট। অনেক সময় বাচ্চাদের হয়, আবার অনেক সময় একটু বড় বয়সেও হয়। হেরিডিটারি প্যানক্রিয়াটাইটিস এর আসলে একটা ইম্পোর্টেন্স হচ্ছে এটা খুব কম বয়সে হয় এবং এটা দীর্ঘ সময় ধরে চলতে থাকে এবং দীর্ঘ সময় যখন একটা ইনফ্লামেশন চলে এবং সেটা বিশেষ করে প্যানক্রিয়াসের ক্ষেত্রে যখন ক্রনিক প্যানক্রিয়াটাইটিস মোর দ্যান 20 ইয়ার্স ধরে এরকম চলতে থাকে তখন কিন্তু সেখান থেকে প্যানক্রিয়াটিক ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে এবং এটা আ তাদের আরো বেশি হয় যারা হেরিডিটারি প্যানক্রিয়াটাইটিস আছে সেটা ক্রনিক প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করে এবং যারা আ স্মোক করে, টোবাকো স্মোক করে তাদের ক্ষেত্রে এই প্যানক্রিয়াটাইটিসটা হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আ অনেক ক্ষেত্রেই হচ্ছে প্যানক্রিয়াটাইটিস এর সাথে হাইপারলিপিডেমিয়া এবং হাইপারক্যালসিমিয়া এই ২ টার অ্যাসোসিয়েশন থাকে। যাদের ক্যালসিয়াম লেভেল বেশি এবং ব্লাড কোলেস্টেরল বেশি তাদের ক্ষেত্রেই ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এর সম্ভাবনা থাকে। ট্রপিক্যাল প্যানক্রিয়াটাইটিস নামে আরেকটা আসলে টাইপ আছে আ যেটা আ মানে ইডিওপ্যাথিক এটাও এখনো পর্যন্ত আসলে অ্যাকচুয়াল কারণটা পাওয়া যায় না এবং এটাও ইয়ং এজে শুরু হয় এবং হচ্ছে এর সাথে ডায়াবেটিস মেলাইটাস এবং স্টোন ফরমেশন মানে প্যানক্রিয়াটিক ডাক্টের স্টোন ফরমেশন এই ২ টা অ্যাসোসিয়েট থাকে। এটা সাধারণত দেখা যায় যে রিজিয়ন গুলো যেমন ইন্ডিয়াতে কেরালা এবং এশিয়ার আন্ডার ডেভেলপড বা ডেভেলপিং কান্ট্রি গুলো যেখানে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থাকে অথবা আফ্রিকান কান্ট্রি গুলোতে সেখানে ম্যালনিউট্রিশন তারপর হচ্ছে ইনজেকশন অফ সায়ানোজেনিক গ্লাইকোসাইডস ইন কাসাভা। কাসাভা একটা ফুড যেটার মধ্যে সায়ানোজেনিক গ্লাইকোসাইডস থাকে। এর সাথে হচ্ছে exposure to hydrocarbons released by kerosene or paraffin lamp. আ অনেক সময় কেরোসিনের বাতি অথবা লিকুইড প্যারাফিন এর বাতি জ্বালালে পরে যে হাইড্রোকার্বনটা তৈরি হয়, এগুলো কিছু পসিবল মেকানিজম হতে পারে। এই ট্রপিক্যাল প্যানক্রিয়াটাইটিস এর কজ যেমন তাহলে ম্যালনিউট্রিশন, তারপর হচ্ছে কাসাবা ইনজেকশন আর হচ্ছে এক্সপোজার অফ হাইড্রোকার্বনস বাই কেরোসিন অর প্যারাফিন ল্যাম্প। এগুলো থেকে যে এক্সপোজারটা হয় সেগুলোর কারণে এগুলো হচ্ছে।
আরেকটা টাইপ সেটা হচ্ছে অটো ইমিউন প্যানক্রিয়াটাইটিস। এবং অটো ইমিউনিটি আমরা যেটা বুঝি সেটা হচ্ছে বডির নিজস্ব সেলের এগেইনস্টেই অ্যান্টিবডি প্রডিউস হয়। বডির নিজস্ব টিস্যুর এগেইনস্টেই বডি ইমিউনোজেনিক রিঅ্যাকশন দেখাতে শুরু করে। এটাই হচ্ছে অটো ইমিউনো প্যানক্রিয়াটাইটিস। এই প্যানক্রিয়াটাইটিসে দেখা যায় যে আসলে ডিফিউজ এনলার্জমেন্ট অফ দ্য প্যানক্রিয়াস হয়। প্যানক্রিয়াসটা অনেক বেশি সোলেন থাকে এবং ডিফিউজ ইরেগুলার ন্যারোয়িং অফ দ্য মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট। প্যানক্রিয়াটিক ডাক্টে বিভিন্ন জায়গায় ন্যারোয়িং হয়। biliary ট্রিতেও আসলে চেঞ্জ হয় এই ধরনের ডিজিজে এবং সেটাকে বলা হয় অটোইমিউন কলঞ্জিওপ্যাথি। এটা মিন করে হচ্ছে বাইল ড্যাক্টে চেঞ্জ হচ্ছে, যেটাকে বলা হচ্ছে অটো ইমিউনো কলঞ্জিওপ্যাথি। অনেক সময় ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের যে প্যাথোলজিক্যাল চেঞ্জ সেটা নিওপ্লাসিয়া বা ম্যালিগন্যান্সির চেঞ্জের সাথে কনফিউশন হয়ে যায়। দেখা যায় যে প্রথম দিকে প্যানক্রিয়াসটা থাকে হচ্ছে নরমাল, প্যাথোলজিক্যাল তেমন কোনো চেঞ্জ থাকে না। ডাক্ট এবং গ্ল্যান্ডিউলার টিস্যু সবকিছুই থাকে নরমাল, কিন্তু গ্র্যাজুয়ালি গ্ল্যান্ডিউলার টিস্যু গুলো হচ্ছে ফাইব্রাস টিস্যু দিয়ে রিপ্লেসড হয় এবং ডাক্টের বিভিন্ন জায়গায় স্ট্রাকচার হয় এবং কোনো কোনো জায়গায় হচ্ছে একটাশিয়া মানে হচ্ছে ডাইলেটেশন ডেভেলপ করে। অনেক সময় ডাক্টের মধ্যে ছোট ছোট স্টোন এবং সেগুলো অনেক সময়ই হচ্ছে লার্জ স্টোন ফর্ম করে, সেগুলো পাওয়া যায়। তো এই চেঞ্জ গুলো অনেক সময়ই হচ্ছে আবার মেলিগনেন্সি, বিশেষ করে হচ্ছে ফাইব্রাস ট্রান্সফরমেশন, এটা মেলিগনেন্সির সাথে কনফিউজিং হয়ে যায়। কি ফিচার নিয়ে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এর পেশেন্ট প্রেজেন্ট করে? কি ফিচার? একটাই ফিচার থাকে মেইনলি, সেটা হচ্ছে পেইন এবং সিভিয়ার পেইন। এটা আসলে কোন জায়গাতে পেইনটা হবে পেশেন্টের সেটা ডিপেন্ড করে। প্যানক্রিয়াস যেহেতু একটা ইলংগেটেড অর্গান এবং বডির রাইট সাইড থেকে লেফট সাইড পর্যন্ত সেটা বিস্তৃত। তো এটা কোন পার্টটা এফেক্টেড সেটার উপর ডিপেন্ড করে সাইড অফ দ্য পেইন ভেরি করে। যদি পেইন ইনফ্লামেশনটা হচ্ছে হেডের দিকে বেশি হয়, তখন কিন্তু এপিগ্যাস্ট্রিক এবং রাইট সাবকোস্টাল, কারণ হেডটা থাকে রাইট সাইডে, তাহলে এপিগ্যাস্ট্রিক এবং রাইট সাবকোস্টাল পেইনটা কমন হয়। আর লেফট সাইডের পার্ট অথবা বডি অথবা টেইল যদি ইনফ্লামড হয়, তখন লেফট সাবকোস্টাল অথবা ব্যাক পেইন, এই দুটো হতে পারে, লেফট সাবকোস্টাল এবং ব্যাক পেইন। কিছু কিছু পেশেন্টের আসলে এই পেইনটা হয় ডিফিউজ এবং অনেক সময় সেটা শোল্ডারের দিকে রেডিয়েশন করে, যেটা হচ্ছে পলিসিস্টেটিসের পেইনের ফিচারের মতো শোল্ডারের দিকে রেডিয়েশন করে। নসিয়া থাকে এবং ভমিটিং থাকে, কারণ যখনই একটা ভিসেরাল পেইন হয় সেটার সাথে অ্যাসোসিয়েটেড নসিয়া এবং ভমিটিং বেশিরভাগ সময়ই পাওয়া যায়। এই পেইনটার ফিচারটা কেমন? এটা হচ্ছে ডার্লেকিং এবং হচ্ছে নয়িং, খুবই বিরক্তিকর। ডার্লেকিং একটা পেইন থাকে এবং নয়িং একটা সেন্সেশন। দেখা যায় যে মাঝে মাঝে এটা ফ্লেয়ার আপ করে, এই যে যে পেইনটা বাড়তি একটা সিভিয়ারিটি পাওয়া যায় এবং কন্টিনিউয়াস যে একটা পেইন ছিল ডার্লেকিং পেইন, সেটা কিন্তু সেই পেইনটা থাকে। তো ডার্লেকিং পেইনের সাথে মাঝে মাঝে আবার অ্যাকিউট এক্সাজারেশন হয়। আবার যে কমপ্লিকেশন গুলো আসলে আগে আমরা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস এর ক্ষেত্রে পাচ্ছিলাম, সেই একই রকম কমপ্লিকেশন কিন্তু এই ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এর পেশেন্টও পাওয়া যায় এবং কমপ্লিকেশন রিলেটেড যে সিম্পটম গুলো সেগুলো কিন্তু ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এর পেশেন্টের হয়ে থাকে। তো ক্রনিক প্যানক্রিয়াটাইটিস আমরা জানি যে আসলে ম্যালনিউট্রিশন ডেভেলপ করে, আলটিমেটলি এক্সোক্রাইন ফাংশন অফ দ্য প্যানক্রিয়াস
এফেক্টেড হওয়ার কারণে। সো এই ধরনের পেশেন্টের ওয়েট লস হচ্ছে খুব কমন এবং আ ব্যাপারটা এমন হয় যে দেখা যায় যে পেশেন্ট খায়ই না এরকমই মনে হয়। The patient does not feel like eating, মানে পেশেন্ট খাচ্ছে না এরকম মানে। তো ব্যথাটা আসলে এমন তীব্র ব্যথা হয় এবং সেই পেইনটা কিন্তু রাতেও হয় এবং রাতের বেলা পেইন হলে পরে পেশেন্ট ঘুমাতে পারে না। পেশেন্ট আসলে ইনসমনিয়াতে ভোগে। এবং যতবার acute অ্যাটাক হয় ততবারই পেশেন্ট হসপিটালে ভর্তি হতে হয় এবং এই acute exacerbation গুলো এটা severity of the disease কে ইন্ডিকেট করে যে আসলে কতটুকু সিভিয়ার। এটা ক্যালকুলেট করা হয় যে কতবার পেশেন্ট হসপিটালে এডমিশন হয়েছে ডিউ টু acute exaggeration এর কারণে। দেখা যায় যে এই ধরনের পেশেন্ট দীর্ঘদিন ধরে পেইনে সাফার করে বলে তারা বিভিন্ন ধরনের এবং বিভিন্ন ডোজের অ্যানালজেসিক ব্যবহার করে এবং দেখা যায় যে এবং সেটা মিসইউজ এবং অ্যাবিউজ এই ২ টা তাদের ক্ষেত্রে খুব বেশি। অ্যানালজেসিক মিসইউজ এবং অ্যাবিউজ। তো যত পেইনকিলারই আসলে খাক না কেন ট্র্যাডিশনাল যে পেইনকিলার গুলো আছে এই ধরনের পেইন রিলিভ হয় না। তো আল্টিমেটলি হচ্ছে পেশেন্টের ইউজ আছে, দেন হচ্ছে পেইন আছে। আবার অনেক সময় ডায়াবেটিস ডেভেলপ করে। তো এই ধরনের পেশেন্ট লাইফস্টাইল চেঞ্জ হয়ে যায়। তাহলে লাইফস্টাইল গ্র্যাজুয়ালি ডিস্ট্রয় হতে থাকে, অ্যানালজেসিক ডিপেন্ডেন্সি ডেভেলপ করে, পেশেন্টের ওয়েট লস হয় এবং পেশেন্ট আল্টিমেটলি কোনো রুটিন ওয়ার্ক সে করতে পারে না। যেহেতু এক্সোক্রাইন ফাংশন এই ধরনের পেশেন্টের লস হচ্ছে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এর কারণে, তো ফ্যাট অ্যাবজর্পশন হচ্ছে না কারণ ফ্যাট ডাইজেশন হচ্ছে না। তো এটার কারণে কিন্তু পেশেন্ট আলটিমেটলি স্টিয়াটোরিয়া ডেভেলপ করে এবং সেটা 30% এন্ডোক্রাইন ফাংশন লসের কারণে হচ্ছে ডায়াবেটিস এটা ডেভেলপ করে এবং ডায়াবেটিস থাকার কারণে এই ধরনের পেশেন্টের ইনফেক্টিভ যে কমপ্লিকেশন গুলো সেটা আমরা আসলে কিভাবে ডায়াগনোসিস করব? আমরা তো দেখলাম যে কিছু সিম্পটম আমরা পেলাম। আর সাইন খুব বেশি এখানে আসলে পাওয়া যায় না। এখানে আমরা ইনভেস্টিগেশন করব এবং ইনভেস্টিগেশন গুলো একিউট প্যানক্রিয়াটাইটিস এ যেমন এনজাইম গুলো বাড়ে, এখানে কিন্তু ওরকম এনজাইম বাড়ে না। যদি একিউট অ্যাটাক হয় তখন কিন্তু সেই সিরাম অ্যামাইলেজটা বাড়তে পারে। কিন্তু বেশিরভাগ সময়ই এই সিরাম অ্যামাইলেজটা নরমাল থাকে। আবার প্যানক্রিয়াটিক ফাংশন সেটাও আসলে অ্যাডজাস্টেড হয়ে যায় একটা সময় এবং প্যানক্রিয়াটিক ফাংশনটাও এখানে খুব বেশি অল্টার্ড হয় না। এবং দেখা যায় যে প্যানক্রিয়াটিক প্যারেনকাইমা এটা যদি 70% প্যানক্রিয়াটিক এনজাইম গুলো প্যানক্রিয়াটিক ইনসাফিসিয়েন্সির যে ফিচার গুলো এগুলো কিন্তু পাওয়া যায়। তো 70% পর্যন্ত ডিস্ট্রয় হতে বেশ সময় লাগে এবং সেই পর্যন্ত গেলে পরে তখন হচ্ছে প্যানক্রিয়াটিক ফাংশনটা। তো মেইন যে কারণ সেটা ছিল হচ্ছে প্যানক্রিয়াটিক ক্যালসিফিকেশন এবং এটা হেরিডিটারি অথবা ট্রপিক্যাল প্যানক্রিয়াটাইটিস এর যে সমস্যাটা সেখানে কিন্তু বেশি পাওয়া যায়। তো এই ক্যালসিফিকেশনটা কিন্তু 100% রেডিও ওপেক, মানে এক্সরেতে সেটা সাদা দেখা যাবে এবং সেটা অ্যাবডোমিনাল এক্সরেতে পাওয়া যায়। আর যদি সিটি স্ক্যান অথবা এমআরআই আমরা করি তখন এটা গ্ল্যান্ডের টোটাল আউটলাইনটাকে ডেলিনিয়েট করতে পারে। তারপর সেখানে প্যারেনকাইমা কোথায় বেশি ড্যামেজ অথবা এফেক্টেড সেটা আমরা বুঝতে পারি এবং ডাক্টের কন্ডিশনটা আমরা বুঝতে পারি যে এটা একটা স্ট্রাকচার আছে কিনা এবং কোথাও ডাইলেটেশন আছে কিনা। কমপ্লিকেশন যদি থাকে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এর কারণে যেমন সিস্ট থাকে অনেক সময়, তারপর হচ্ছে অ্যাবসেস থাকে,
তো এগুলো কিন্তু আমরা এই সিটি এমআরআই দিয়ে ডায়াগনোসিস করতে পারি, এবং এখান থেকে আসলে সিদ্ধান্ত নেওয়া পসিবল হয় যে আসলে সার্জিক্যাল কারেকশন পসিবল হবে কি হবে না। এখানে আমরা প্রথম ছবিটাতে দেখতে পাচ্ছি হচ্ছে সিটি স্ক্যান, এবং সেটা কন্ট্রাস্ট এনহ্যান্সড। কন্ট্রাস্ট এনহ্যান্সড মিন্স হচ্ছে ওরাল কন্ট্রাস্টও দেওয়া হয় এবং আইভি কন্ট্রাস্টও দেওয়া হয়। একটা কন্ট্রাস্ট ম্যাটেরিয়াল মুখে খাইয়ে দেওয়া হয় এবং ইন্ট্রাভেনাসলি অ্যাডমিনিস্টার করা হয়। তখন হচ্ছে ডিআইটি এবং হচ্ছে ভেসেল গুলো প্রমিনেন্ট হয়। তো এখানে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে, এটা হচ্ছে প্যানক্রিয়াস, এটা লিভার, এটা হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওর্টা, এটা ইনফেরিয়র ভেনা ক্যাভা। তো এখানে প্যানক্রিয়াসের হেড এবং নেকের জাংশনের কাছাকাছি একটা রেডিও প্যাকশ্যাডো, এটা হচ্ছে স্টোন প্যানক্রিয়াটিক ডাক্ট, মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট। এবং এদিকে হচ্ছে কিছুটা ডাক্টটাও হচ্ছে ডাইলেটেড, হাইপোডেন্স এরিয়া দেখা যাচ্ছে। তাহলে একটা স্টোন এটা প্যানক্রিয়াটিক ডাক্টকে অবস্ট্রাকশন করছে, এবং সেটার আপস্ট্রিম প্যানক্রিয়াটিক ডাক্ট যেটা আছে সেটাকে সে ডাইলেট করছে। সেকেন্ড পিকচারটা হচ্ছে এমআরসিপি, এখানে ফ্লুইড গুলো সাদা দেখা যায় এবং হচ্ছে সলিড যে টিস্যু গুলো সেগুলো হচ্ছে কালো দেখা যায়। এখানে আমরা বাইল ডাক্ট দেখতে পাচ্ছি, রাইট লেফট। এটা হচ্ছে কমন বাইল ডাক্ট, এখানে গল ব্লাডার দেখা যাচ্ছে না। এটা হচ্ছে প্যানক্রিয়াটিক ডাক্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি প্যানক্রিয়াটিক ডাক্ট নরমালি কিন্তু এরকম থাকে, ন্যারোয়ার থাকে, কিন্তু হেড এবং নেকের জাংশনে এখানে একটা অবস্ট্রাকশন আছে, এবং এই অবস্ট্রাকশন প্রবাবলি ডিউ টু স্টোন, সেটার কারণে কিন্তু আপস্ট্রিম যে প্যানক্রিয়াটিক ডাক্ট সেটা অনেক বেশি ডাইলেটেড। ক্যালসিফিকেশন যদি থাকে প্যানক্রিয়াটিক ডাক্টে অথবা প্যানক্রিয়াসে, সেটা কিন্তু সিটি স্ক্যান অথবা সিটি স্ক্যানে ভালো বোঝা যায়, কিন্তু সেটা কিন্তু আবার এমআরআই তে অত ভালো বোঝা যায় না। এমআরসিপি দিয়ে আমরা আসলে কি দেখতে চাই? এমআরসিপি আমরা এই রিজনে খুব কমনলি করে থাকি, এবং সেটা biliary কোনো অবস্ট্রাকশন আছে কিনা সেটা আমরা বুঝতে পারি, এবং মেইন প্যানক্রিয়াটিক ডাক্টের কন্ডিশনটা কিরকম সেটা আমরা বুঝতে পারি, যে সেটা কোথায় ডাইলেটেড অথবা কোথায় রেস্ট্রিক্টেড আছে। ইআরসিপি একটা একুরেট ডাক্টাল অ্যানাটমি ডেলিনিয়েট করতে পারে, কিন্তু সেটা সবসময় করা হয় না, কারণ এটার অ্যাভেলেবিলিটির জন্য, এবং সেটা একটা একুইট এক্সাজারেশন অফ দ্য প্যানক্রিয়াটাইটিস কে ইনভাইট করতে পারে। তো যখন আসলে অপারেশন ইন্ডিকেটেড হয় অথবা ইন্টারভেনশন ইন্ডিকেটেড হয়, তখন আমরা ইআরসিপি করি। ইআরসিপি করে ডাক্তার অ্যানাটমিটা ডেলিনেট করি, এবং সেটা করে কিছু এন্ডোস্কোপিক ম্যানেজমেন্টও এখানে পসিবল হয়, যেমন স্ফিংক্টারোটমি, দেন হচ্ছে স্টোন এক্সট্রাকশন, দেন প্যানক্রিয়াটিক ডাক্ট স্টেন্টিং, এগুলো পসিবল হয়। তো যখন আসলে ইআরসিপি করে এই ইন্টারভেনশন গুলো করা হয়, অথবা হচ্ছে ফার্দার ডিসিশন মেক করা হয়। এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড করলেও আসলে অনেকগুলো ফিচার পাওয়া যায়, যেগুলো ক্রনিক প্যানক্রিয়াটাইটিস কে এস্টাবলিশ করে। সেগুলোর কিছু স্পেসিফিক প্যাথোলজিক্যাল ফিচার আছে, যেমন হচ্ছে প্রেজেন্স অফ স্টোন, তারপর হচ্ছে সাইড ব্রাঞ্চ থাকে ডাক্ট গুলোর, কিছু কিছু সিস্ট ফরমেশন হয়, লোবিউলারিটি থাকে, প্যানক্রিয়াটিক ডাক্টের ইরেগুলার মার্জিন থাকে, তারপর হচ্ছে কিছু কিছু হাইপার ইকুইক ফোকাই থাকে। এগুলো হচ্ছে সবই ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এর ফিচার, এবং সেগুলো এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড করলে পরে অনেক ভালো বোঝা যায়। তো এই যে যে ফিচার গুলো আছে, এগুলোর মধ্যে যদি দেখা যায় যে 4টা বা তার বেশি ফিচার পাওয়া যায়, তখন সেটা ক্রনিক প্যানক্রিয়াটাইটিস কে ইন্ডিকেট করে। ট্রিটমেন্ট, এটা ট্রিট করা, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস আসলে কিভাবে আমরা ট্রিট করব? এটা ট্রিট করা খুব ডিফিকাল্ট এবং চ্যালেঞ্জিং, কিন্তু
আমাদেরকে বেশিরভাগ ক্ষেত্রেই মেডিকেল ম্যানেজমেন্ট দিয়ে এটাকে কারেকশন করার চেষ্টা করতে হবে। আর যে কোনো একটা থেরাপি, সেটা মেডিকেল হোক, সার্জিক্যাল হোক, অথবা ইন্টারভেনশন হোক, অথবা কোনো পারে না। এন্ডোস্কোপিক, রেডিওলজিক্যাল অথবা সার্জিক্যাল ইন্টারভেনশন, যেগুলো হচ্ছে আসলে ইনভেসিভ প্রসিজার, এগুলো তখনই দরকার হয় যখন আসলে কোনো অ্যানাটমিক্যাল অ্যাবনরমালিটি থাকে, যেমন হচ্ছে প্যানক্রিয়াটিক ডাক্ট যেটা আছে সেটা, অথবা বাইল ডাক্ট, অথবা ডিউডেনাম, এগুলোতে যদি কোনো অবস্ট্রাকশন থাকে তখন আমরা এই ইন্টারভেনশন গুলো করে থাকি। আর যদি কমপ্লিকেশন থাকে, যেমন হচ্ছে সিউরোসিস্ট থাকে, অ্যাবসেস থাকে, অথবা ফিস্টুলা থাকে, অথবা অ্যাসাইটিস থাকে, অথবা ভেরিসিয়াল ব্লিডিং থাকে, তখন কিন্তু আমরা এই ইন্টারভেনশন গুলো প্রিফার করে থাকি। তো আমাদের মনে রাখতে হবে যে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এর পেশেন্টকে যখনই আমরা ম্যানেজ করতে যাব, তখন আমরা বিভিন্ন দিক থেকে অ্যাপ্রোচ করব, এবং সবগুলোকেই আমরা পেশেন্টের প্রবলেম যেগুলো আছে সবগুলোকেই আমরা নোটিস করার চেষ্টা করব। যেমন হচ্ছে পেশেন্টের এডিকশন থাকে, পেইন কিলারের প্রতি এডিকশন থাকে, অ্যালকোহলের প্রতি এডিকশন থাকে, টোবাকো স্মোকিং এর প্রতি এডিকশন থাকে। তো আমাদেরকে আসলে পজিটিভ এজেন্ট মেইন যেটা, সেটা হচ্ছে অ্যালকোহল এবং টোবাকো স্মোকিং, এই দুইটাকে আমরা প্রিভেন্ট করতে হবে। তাহলে পেশেন্টকে অ্যালকোহল কনজাম্পশন এবং টোবাকো স্মোকিং এই দুটো স্ট্রিক্টলি নিষেধ করতে হবে এবং বন্ধ করতে হবে। দরকার হলে পেশেন্টকে একজন কাউন্সিলর অথবা একজন সাইকোলজিস্টের সাথে কথা বলতে হবে। অ্যাবডোমিনাল পেইনকে রিলিভ করতে হবে, পেইন হচ্ছে তার মেইন সিম্পটম। সো পেইনকে যে কোনো উপায়ে আমাদেরকে রিলিভ করতে হবে। যেমন হচ্ছে যদি কোনো অবস্ট্রাকশন থাকে, পেইন হওয়ার জন্য যদি কোনো পজিটিভ এজেন্ট হিসেবে কোনো অবস্ট্রাকশন থাকে, সেটা হতে পারে ডিউডেনামি, সেটা হতে পারে বাইল ডাক্টে, সেটা হতে পারে প্যানক্রিয়াটিক ডাক্টে, সেটাকে আমাদের এলিমিনেট করতে হবে। তারপর হচ্ছে ধাপে ধাপে আমাদেরকে অ্যানালজেসিক ইউজ করতে হবে। একেবারে প্রথমেই আমরা হাই পাওয়ারের কোনো অ্যানালজেসিক ব্যবহার করবো সেরকম না। প্রথমে একটা লো পোটেনশিয়াল অ্যানালজেসিক, যেমন হচ্ছে এনএসএআইডির যে মাইল্ড অ্যানালজেসিক গুলো, যেমন প্যারাসিটামল, সেগুলো, দেন হচ্ছে ডাইক্লোফেনাক সোডিয়াম, দেন হচ্ছে স্টেরয়েডাল অ্যানালজেসিক, দেন হচ্ছে ওপিয়েড অ্যানালজেসিক। এরকম ভাবে আসলে স্টেপ ওয়াইজ আমাদেরকে অ্যানালজেসিক্স চুজ করতে হবে। পেইন ম্যানেজমেন্টের জন্য আমাদের দেশে আসলে ভালো কোনো স্পেশালিস্ট পাওয়া যায় না, কিন্তু দেশের বাইরে, মানে ডেভেলপ কান্ট্রি গুলোতে কিন্তু পেইন স্পেশালিস্ট থাকে। তো তাদের কাছে আমাদেরকে এই পেশেন্ট গুলোকে রেফার করতে হবে। যদি পেশেন্টের পেইন কোনোভাবেই আসলে কন্ট্রোল না হয়, তখন সিটি মানে কম্পিউটেড টোমোগ্রাফি অথবা ইউএস এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড গাইডেড সিলিয়াক এক্সিস ব্লক, সিলিয়াক এক্সিস থেকে এখানে নার্ভ সাপ্লাইটা আসে, তখন ওই নার্ভ সাপ্লাইটা যদি আমরা আসলে ব্লক করতে পারি, তখন কিন্তু এই পেশেন্টের পেইন ফিলিংসটা কমে আসবে। তো সিলিয়াক এক্সিস ব্লক আমাদেরকে করতে হবে। আমরা বলেছিলাম এর আগে যে নিউট্রিশনাল একটা ইয়ে থাকে, ডেফিসিয়েন্সি থাকে, তো সেটাকে আমাদের কারেকশন করার জন্য আমাদের ডায়েটে কিছু চেঞ্জ আনতে হবে। যেমন হচ্ছে ফ্যাট, এখানে ডাইজেশন অ্যাবজর্পশন হচ্ছে না, সো ফ্যাট কন্টেনিং ফুড গুলো কম এবং হাই প্রোটিন এবং কার্বোহাইড্রেট কন্টেনিং ফুড গুলো বেশি দিতে হবে। তাহলে পেশেন্টকে বলবো কার্বোহাইড্রেট এবং প্রোটিন খেতে, কিন্তু ফ্যাট কম খেতে। প্যানক্রিয়াটিক এনজাইম যেগুলো পাওয়া যায় আর্টিফিশিয়ালি, যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে খাবারের মাঝে খেতে হবে, প্যানক্রিয়াটিক এনজাইম সাপ্লিমেন্ট। দেন হচ্ছে ম্যাল অ্যাবজর্পশন কারেকশন করার জন্য ফ্যাট সলিউবল ভিটামিন এবং ভিটামিন B12, এই দুটাকে আমাদের সাপ্লিমেন্ট করতে হবে, এটা প্যারেন্টারালি দিতে হবে। ফ্যাট সলিউবল ভিটামিন এবং হচ্ছে ভিটামিন B12। মাইক্রোনিউট্রিয়েন্ট
থেরাপি যেমন হচ্ছে মিথিওনাইন, ভিটামিন সি, ভিটামিন ই, সেলেনিয়াম, এইগুলো দিতে হবে। এবং এটা অনেক সময় দেখা যায় যে এটা পেইন কমায় এবং হচ্ছে ডিজিজ প্রোগ্রেশনকে হল্ড করে, মানে ডিজিজটাকে আর বাড়তে দেয় না। অনেক সময় স্টেরয়েড দেওয়া হয় এবং স্টেরয়েড মেইনলি চুজ করা হয় অটো ইমিউন প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে, যে পেশেন্ট গুলো আসলে আমরা বলেছিলাম আগে যে বডি তার নিজস্ব সেল বা টিস্যুর এগেনস্টেই অ্যান্টিবডি প্রডিউস করে বা ইনফ্লামেশন তৈরি করে। এটা তৈরি করলে পরে তখন স্টেরয়েড দিলে পরে এই সিমটম গুলো রিলিফ হয়। আর মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারাইড এটা দিতে হবে, এটা ফ্যাট অ্যাবজর্পশন যাদের আছে তাদেরকে দিতে হবে। এই ধরনের ট্রাইগ্লিসারাইড যেটা মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারাইড, এটা ইন্টেস্টাইনে কোনো ডাইজেশন ছাড়াই আসলে অ্যাবজর্পশন হতে পারে, এই জন্য এটা দিতে হবে। আর যদি আমরা গ্যাস্ট্রিক সেক্রেশন কমাই প্রোটন পাম্প ইনহিবিটর দিয়ে, তখন কিন্তু সিমটম গুলো কিছুটা রিলিফ হয়। আমরা জানি যে আসলে at the very last or later stage পেশেন্টের এন্ডোক্রাইন ইনসাফিসিয়েন্সি হয়, যেমন ডায়াবেটিস মেলাইটাস ডেভেলপ করে, সেই ডায়াবেটিস মেলাইটাস আমাদের করতে হবে। তাহলে এটা ছিল সামারাইজড ম্যানেজমেন্ট প্রোটোকল। তো আমরা যদি আসলে কিছু সার্জিক্যাল অথবা হচ্ছে ইন্টারভেনশন এর দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাই যে আসলে প্যানক্রিয়াটিক ডাক্ট সেটা যদি অবস্ট্রাক্টেড থাকে, কোনো জায়গায় ডাইলেটেড থাকে, তখন ওটাকে আমাদের ডিকম্প্রেস করতে হবে, কারণ এটার ডাইলেটেশনই অনেক সময় বেশি পেইন তৈরি করে। সো এন্ডোস্কোপিক প্যানক্রিয়াটিক স্ফিংক্টারেটমি, স্ফিংক্টার যদি কেটে দেই, স্ফিংক্টার যদি ন্যারো থাকে, স্ট্রিক্টেড থাকে, তখন পেশেন্ট ইমপ্রুভ করবে এবং পেপিলারি স্টেনোসিসের পেশেন্ট গুলো এখানে বেশি ইমপ্রুভ করে। পেশেন্টের যদি প্যানক্রিয়াটিক ডাক্টের মাঝামাঝি কোনো একটা জায়গায় বড় একটা স্ট্রাকচার থাকে অথবা হচ্ছে অবস্ট্রাকশন থাকে এবং তার প্রক্সিমালি যদি পেশেন্টের অনেক বেশি ডাইলেটেড থাকে, তখন কিন্তু একটা স্টেন্ট যদি প্লেস করা হয় ওই স্ট্রাকচারকে পার করে, তখন পেশেন্ট বেনিফিটেড হয়। কিন্তু স্টেন্টের সমস্যা হচ্ছে স্টেন্ট আসলে খুব বেশি দিন প্যাটেন্ট থাকে না, নিজেই ব্লক হয়ে যায় 4 থেকে 6 সপ্তাহ পরে। এবং স্টেন্ট প্লেসমেন্টের কিছু সাইড এফেক্টও থাকে এবং দেখা যায় যে এর 2 থেকে 3 ভাগ রোগী আসলে পেইন রিলিফ হয়, কিন্তু অন্যান্যগুলো পেইন রিলিফ হয় না। তো স্টেন্ট এটা যেহেতু কোনো পার্মানেন্ট সলিউশন না, তো এটা দিয়ে আমরা যদি পেইন রিলিফ করতে পারি, তখন আমরা মনে করবো যে স্টেন্ট মানে সার্জারি করলে এই পেশেন্টগুলো ইমপ্রুভ করবে। অনেক সময় ইআরসিপির সাথে হচ্ছে ইআরসিপি করে স্টোন এক্সট্রাক্ট করা যায়, যেটা হচ্ছে হেডের দিকে থাকে অথবা আনসনেট প্রসেসের দিকে থাকে, কিন্তু বড় যে স্টোন গুলো আছে সেগুলো আসলে ইআরসিপি করে এক্সট্রাক্ট করা পসিবল হয় না। তখন ওগুলোকে ছোট ছোট টুকরা করার জন্য ইএসডব্লিউএল বলে, এক্সট্রা কর্পোরিয়াল শক ওয়েভ ক্যাথেটার, মানে বাইরে থেকে আল্ট্রাসাউন্ড দিয়ে ভিতরে স্টোন গুলো গ্রো করা এবং সেটা ইআরসিপি এর মাধ্যমে এক্সট্রাক্ট করে, এটা করলে পরে পেশেন্টের সিমটম ইমপ্রুভ করে। আর কমপ্লিকেশনের ম্যানেজমেন্ট গুলো আসলে আমরা আগে বলেছি, সিউরোসিস্ট থাকতে পরে এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড গাইডেন্সে সেটা ড্রেন করা যায়। অনেক সময় ট্রান্সগ্যাস্ট্রিক অথবা পারকিউটেনিয়াস ড্রেনেজও পসিবল হয়। সার্জারি তখনই আসলে করা হয় যখন কোনো মেজর অবস্ট্রাকশন থাকে অথবা কোনো মাস লেশন থাকে, তখনই সার্জারি প্রয়োজন। যদি আসলে হেডের দিকে কোনো মাস লেশন থাকে, তখন আসলে হেড এবং ডিউডেনাম এটা ফেলেই দেওয়া হয় এবং সেটাকে প্যানক্রিয়াটিক ডিউডেনেক্টমি অথবা হিপাস অপারেশন বলা হয়। আর যদি আমরা ডিউডেনাম প্রিজার্ভ করি, তখন সেটাকে বলা হয় হচ্ছে ডিউডেনাম প্রিজার্ভিং ডিসেকশন অফ দ্য প্যানক্রিয়াটিক হেড, এটাকে বলা হয় হচ্ছে বেগার প্রসিজার। আর যদি প্যানক্রিয়াটিক ডাক্ট অনেক বেশি ডাইলেটেড হয় এবং তখন লঙ্গিটিউডিনালি আসলে প্যানক্রিয়াটিক ডাক্টকে ওপেন করে
সেটার সাথে জেজুনামকে লাগিয়ে দেওয়া হয়, সেটাকে বলা হয় হচ্ছে ল্যাটারাল প্যানক্রিয়াটিক জেজুনোস্টোমি অথবা লঙ্গিচুডিনাল প্যানক্রিয়াটিক জেজুনোস্টোমি। আরেকটা নাম হচ্ছে ফ্রেইস অপারেশন। কিন্তু যদি সেই ডিজিজ প্রসেসটা টেইলের দিকে আসলে কনফাইন্ড থাকে, তখন সেটার জন্য আমরা ডিস্টাল প্যানক্রিয়াটেক্টমি করে থাকি। এখানে ছবি দেখানো আছে, যেটা ফ্রেইস অপারেশনের ছবি, যেখানে দেখা যাচ্ছে যে আসলে প্যানক্রিয়াসের মেইন প্যানক্রিয়াটিক ডাক্টে স্টোন আছে, আবার অনেক বেশি ডিলেটেড আছে। তো সেক্ষেত্রে প্যানক্রিয়াটিক ডাক্টের হোল লেন্থকে আসলে ওপেন করা হয়, ওপেন করে একটা রু লুপ তৈরি করা হয়। এখানে রু লুপ, ডিস্টাল লুপটা হচ্ছে রু লুপ। এই ডিস্টাল লুপটাকে নিয়ে এসে লঙ্গিচুডিনালি প্যানক্রিয়াসের সাথে অ্যানাস্টোমোসিস করা হয়, আর এখানে জেজুনামের সাথে জেজুনামের অ্যানাস্টোমোসিস করা হয়। তাহলে প্যানক্রিয়াটিক সেক্রেশন গুলো এদিক দিয়ে জেজুনামের মধ্যে চলে আসবে, এবং যে একটা প্রেশার ছিল প্যানক্রিয়াটিক ডাক্টের উপর, সেই প্রেশারটা থাকবে না, তখন পেইনটা কমে যাবে। এই আর হচ্ছে বেগার্স অপারেশনে মেইনলি হচ্ছে প্যানক্রিয়াটিক হেডের দিকে যে টিস্যু গুলো থাকে, এবং সেখানে অনেক সময় হচ্ছে মাস লেশনের মতো পাওয়া যায়, এবং অনেক সময় হচ্ছে ফাইব্রোসিস থাকে, এবং অনেক সময় হচ্ছে ক্যালসিফিকেশন থাকে। তখন হেডের এই টিস্যু গুলোকে এক্সারসাইজ করে এখানে আসলে জেজুনামের লুপ লাগানো হয়, এবং এটাকে বলা হয় বেগার্স অপারেশন। বেগার্স অপারেশন। এখানে যদিও ছবিটা হচ্ছে ফ্রেইজ অপারেশনের মতো, কিন্তু এটা বলা হচ্ছে এই উদ্দেশ্যে যে এখানে হেড যদি আমরা এক্সারসাইজ করি, তখন এটাকে আমরা বলবো। তো অনেক সময় হচ্ছে পেশেন্টের পেইনটা এত বেশি হয়, এবং আসলে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট নেওয়ার পরেও যখন সেই পেইনটা ইমপ্রুভ করে না, তখন পেশেন্ট নিজেই চায় যে তার টোটাল প্যানক্রিয়াসটাই আসলে ফেলে দেওয়া হোক। কিন্তু এটাই কোনো পার্মানেন্ট সলিউশন না, এটা একটা ডিফিকাল্ট অপারেশন, এবং এটা পরবর্তী কনসিকুয়েন্স গুলো সবসময় ভালো না, এবং পেশেন্টের আউটকাম, পেইনের দিক থেকে আউটকামটাও সবসময় কনভিন্সিং না। সো এই অপারেশনটা আসলে করা হয় না। তো প্যানক্রিয়াটাইটিস এর পেশেন্টের আসলে আলটিমেট প্রগনোসিস কি? আমরা জানবো যে প্যানক্রিয়াটাইটিস এর পেশেন্ট, এটা খুবই ডিফিকাল্ট ম্যানেজ করা, এবং এটা আস্তে আস্তে করে আসলে পেশেন্টের পার্সোনাল, সোশ্যাল, প্রফেশনাল সব লাইফকে আসলে ডেলিনিয়েট করে, বা মানে ডিক্লাইন করে। অনেক সময় সার্জিক্যাল ইন্টারভেনশন করলে পরে পেশেন্ট ভালো থাকে, কিন্তু দেখা যায় যে সিমটম গুলো আবার অনেক সময় রিকার করতে থাকে, এবং বাজে যে ব্যাপার সেটা হচ্ছে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস থেকে প্যানক্রিয়াটিক ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে, এবং সেটা দেখা যায় যে যখন 20 বছর ধরে পেশেন্টের প্যানক্রিয়াটাইটিসের অ্যাটাক চলতে থাকে, তখন কিন্তু তার ম্যালিগন্যান্সি হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। তো এটাই ছিল আসলে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস নিয়ে আমাদের কথা, যেটা থেকে অনেক সময় হচ্ছে পরীক্ষাতে এসএকিউ, এমসিকিউ অথবা হচ্ছে ভাইভাতে কোশ্চেন থাকতে পারে। এখন আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে কার্সিনোমা অফ দ্য প্যানক্রিয়াস। এটা লং কেসেও থাকে, পরীক্ষাতে কোশ্চেন থাকে, ভাইভাতে আবার অনেক সময় হচ্ছে শর্ট অ্যান্সার কোশ্চেন থাকে। তো আমরা রিস্ক ফ্যাক্টর নিয়ে প্রথমে আলোচনা করব। রিস্ক ফ্যাক্টর গুলোর মধ্যে হচ্ছে এটা বয়স্কদের বেশি হয়, এজেড পেশেন্টের বেশি হয়, মেল পেশেন্টের বেশি হয়, এবং কালোদের বেশি হয়। সিগারেট স্মোকিং যারা করে তাদের এটা বেশি হয়। এটার সাথে কতগুলো জেনেটিক এবং মেডিকেল কন্ডিশন অ্যাসোসিয়েটেড আছে, এগুলো আমাদের আসলে ওইভাবে না জানলেও চলবে। তো অনেকগুলো কনজেনিটাল ডিসঅর্ডার এগুলোর সাথে, জেনেটিক্যাল ডিসঅর্ডার এগুলোর সাথে অ্যাসোসিয়েটেড আছে। এটা প্যাথোলজিটা কিরকম দেখা যায় যে মোর দেন 80% ক্ষেত্রেই এই
ক্যান্সারটা হচ্ছে ডাক্ট থেকে অরিজিনেট করে এবং সেটা অ্যাডেনোকার্সিনোমা। আরো কিছু টিউমার থাকে যেগুলো আসলে ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স এর। আর অনেক সময় হচ্ছে প্যানক্রিয়াসের এন্ডোক্রাইন টিউমার আমরা পাই। সেগুলো হচ্ছে রেয়ার ভ্যারাইটি। ডাক্টের যে অ্যাডেনোকার্সিনোমা সেটা বেশিরভাগ সময়ই হচ্ছে হেইডে ডেভেলপ করে এবং সেগুলো সলিড সিরাস টিউমার। সেগুলো হচ্ছে সলিড এবং সিরাস টিউমার। তো ডাক্টাল অ্যাডেনোকার্সিনোমা এটা লোকালি ইনফিল্ট্রেট করে এবং দেখা যায় যে নার্ভ শীথ, লিম্ফেটিক্স এবং ব্লাড ভেসেল দিয়ে সেগুলো আলটিমেটলি মেটাস্টেসিস হয়। এগুলো ব্লাডে যখন যায় তখন কিন্তু লিভার মেটাস্টেসিস হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এবং যখন আসলে এটা অ্যাডভান্স হয়ে যায় তখন কিন্তু ট্রান্সপেরিটোনিয়ালি মেটাস্টেসিস হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। কিছু কিছু টিউমার থাকে যেগুলো হচ্ছে সিস্টিক এবং সেগুলো হতে পারে কিন্তু সিরাস এবং মিউসিনাস। সিরাস এবং মিউসিনাস। সিরাসটাকে বলা হয় হচ্ছে সিরাস সিস্ট অ্যাডেনোমা। সিস্ট অ্যাডেনোমা নাম শুনেই বোঝা যাচ্ছে যে এগুলো কিন্তু বিনাইন। এগুলো বিনাইন এবং এগুলোতে দেখা যায় যে অনেকগুলো ছোট ছোট সিস্ট পাওয়া যায়। আবার কিছু কিছু টিউমার হচ্ছে মিউসিনাস এবং সেগুলোর কিন্তু মেলিগন্যান্ট ট্রান্সফরমেশনের পটেনশিয়ালটা অনেক বেশি। আর মিউসিনাস টিউমার গুলো এটা অনেক সময় হচ্ছে সিউডোসিস্টের সাথে কনফিউজিং। অনেক সময় হচ্ছে পেরিএম্পুলারি রিজিয়নে কিছু টিউমার থাকে এবং সেটা কিন্তু বলা হয় হচ্ছে পেরিএম্পুলারি টিউমার তখনই বলা হয় যখন এম্পুলা থেকে 1 সেন্টিমিটারের সার্কামফারেন্সিয়ালি যখন কোনো টিউমার ডেভেলপ করে। এবং সাধারণত এখানে কিন্তু আমরা 4 ধরনের টিউমার পাই। যেমন হচ্ছে এম্পুলার নিজের টিউমার, কার্সিনোমা অফ দ্য এম্পুলা অফ ভেটার। এটা নিজের একটা টিউমার হতে পারে। কার্সিনোমা অফ দ্য ডিস্টাল সিবিডি, এটার টিউমার কিন্তু পেরিএম্পুলারি টিউমার। ডিস্টাল সিবিডি টিউমার, এম্পুলার নিজের টিউমার, এখানে হেড অফ দ্য প্যানক্রিয়াস থাকে সেটার একটা টিউমার, অথবা হচ্ছে ডিউডেনাল মিউকোজাইটিস থাকে সেটার টিউমার। তো এই 4 ধরনের টিউমারকে আমরা আসলে পেরিএম্পুলারি টিউমার বলে থাকি এবং সেটাও আমরা এই রিজিয়নে পাই। এখানে আসলে দেখানো আছে, এখানে হচ্ছে ডিউডেন এম্পুলা অফ ভেটারের টিউমার, এম্পুলারি অ্যাডেনোকার্সিনোমা, দেন হচ্ছে ডিস্টাল সিবিডি টিউমার, দেন হচ্ছে ডিউডেনামের টিউমার। আবার এই যে বাইরের দিকে হতে পারে হচ্ছে কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস। এইগুলো নিয়ে আসলে পেরিএম্পুলারি টিউমার তৈরি হয়। ক্লিনিক্যাল ফিচার অবশ্যই আমরা জানি যে এই হেড রিজিয়নে যদি আসলে টিউমার হয় সেটা মেইনলি তৈরি করবে হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস ডিউ টু অবস্ট্রাকশন অফ দ্য ডিস্টাল কমন বাইল ডাক্ট। এবং এই জন্ডিসটা হচ্ছে পেইনলেস হয় এবং প্রোগ্রেসিভ হয়। পেইনলেস প্রোগ্রেসিভ জন্ডিস। জন্ডিস হলে পরে তাহলে ইয়েলো কালারেশন অফ দ্য স্ক্লেরা হবে। অবস্ট্রাকটিভ জন্ডিস যেহেতু এখানে ইচিং থাকবে, ইউরিন কালারটা ডার্ক হবে এবং স্টুল হবে হচ্ছে পেল, স্টুল হবে হচ্ছে পেল। এবং অন্যান্য যে ভেইগ সিমটম থাকে সেগুলো হচ্ছে অ্যানোরেক্সিয়া এবং ওয়েট লস, কিন্তু এগুলো অনেক সময় হচ্ছে ওভারলুক করে যাওয়া হয়। টিউমার যদি আসলে বডি এবং টেইলে হয় তখন কিন্তু সেটা সাইলেন্টলি ডেভেলপ করে কোনো সিমটম ছাড়াই এবং এটা অনেক অ্যাডভান্সড স্টেজে যখন আসলে পালপেবল লাম্প নিয়ে প্রেজেন্ট করে তখনই আসলে মানে পেশেন্টের নোটিশ করে। তো এটা অনেক অ্যাডভান্সড স্টেজে প্রেজেন্ট করে এবং একটা আনডিটেক্টেবল স্টেজে চলে যায়। যখন টিউমার এর সাথে ব্যাক পেইন থাকে তখন আসলে এটা পোর্স প্রগনোসিস ইন্ডিকেট করে। কারণ হচ্ছে তখন রিট্রোপেরিটোনিয়াল ইনফিলট্রেশন সাসপেক্ট করা হয় যে প্যানক্রিয়াসের পিছনে যে রিট্রোপেরিটোনিয়াম থাকে ওখানে অনেকগুলো নার্ভ থাকে এবং সেগুলো ইনভলভ করার জন্য এই পেইনটা হয়। তো দেখা যায় যে পেশেন্টের এক্সামিনেশন যদি করি তখন জন্ডিস পাই আমরা, পেশেন্টের ওয়েট লস পাই, অনেক সময় হচ্ছে পালপেবল লিভার পাই কারণ পলিস্ট্যাটিক জন্ডিসে লিভারটা বড় হয়ে যায় এবং এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই
পালপেবল গল ব্লাডার পাওয়া যায়। যখন আসলে ইন্ট্রাঅ্যাবডোমিনাল ম্যালিগনেন্সি হয় তখন কিন্তু যে ফিচার গুলো আমরা আসলে এক্সামিনেশনে খুঁজি, যেমন হচ্ছে কোনো লাম্প পাওয়া যায় কিনা, পালপেবল কোনো লাম্প, এবং ট্রান্সপেরিটোনিয়াল মেটাস্টাসিস অথবা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির জন্য অনেক সময় অ্যাসাইটিস পাওয়া যায়। দেন হচ্ছে সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড অনেক সময় পালপেবল হয়। অনেক সময় হচ্ছে টিউমার ডিপোজিট করে পেলভিসে। এই যে ব্যাপারগুলো, এগুলো সবই হচ্ছে আসলে অ্যাডভান্সড অ্যাবডোমিনাল ম্যালিগনেন্সি যেগুলো, সেগুলো হচ্ছে, এবং এটা পুয়ার প্রগনোসিস আসলে ইন্ডিকেট করে। ইনভেস্টিগেশন কি করব? ইনভেস্টিগেশন এই ধরনের পেশেন্টের ইনভেস্টিগেশন, দুই ধরনের ইনভেস্টিগেশন আমরা করি। প্রথমে একটা ইমেজিং এবং কিছু ব্লাডের স্ক্যানিং টেস্ট করি। ব্লাডের মধ্যে যেগুলো করি আমরা লিভার ফাংশন টেস্টের মধ্যে ব্রিফলি চলে যাই। তো লিভার ফাংশন টেস্টে এখানে আমরা বিলিরুবিনটা বেশি পাই, বিলিরুবিনটা অবশ্যই বেশি পাবো। তারপর হচ্ছে হেপাটোসেলুলার জন্ডিসে যেমন হচ্ছে এসজিপিটি এসজিওটি বাড়বে, এখানে কিন্তু সেটা বাড়বে না। এখানে অবস্ট্রাকশনের কারণে অ্যালকালাইন ফসফেটেসটা বাড়বে, তাহলে বিলিরুবিন বাড়বে, অ্যালকালাইন ফসফেটেস বাড়বে। এসজিপিটি এসজিওটি নরমাল থাকবে। এখানে প্রথ্রম্বিন টাইমটা বাড়ে, কারণ হচ্ছে এখানে সলিউবল ভিটামিন এ ডি ই কে এগুলো অ্যাবজর্পশন হচ্ছে না। কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর যেমন হচ্ছে 2719 এগুলো তৈরি হচ্ছে না, এই জন্য প্রথ্রম্বিন টাইমটা এখানে বাড়ে। সিরাম অ্যালবুমিন লেভেলটা এখানে আসলে কম থাকে। আর একটা ইমেজিং স্টাডি, একেবারে স্ক্যানিং ইমেজিং স্টাডি, সেটা আমরা করি। সেটাতে দেখা যায় যে আল্ট্রাসোনোগ্রাফি আমরা চুজ করে থাকি, এবং আল্ট্রাসোনোগ্রাফিতে আসলে বাইল ডাক্টের ডাইলেটেশন এবং প্যানক্রিয়াসের হেইড রিজিয়নে অনেক সময় মাসের কথা বলে থাকে। তো এরকম যদি বলে, তখন আমরা আসলে সরাসরি জন্ডিস পেশেন্ট একটা এরকম বাইল ডাক্ট ডাইলেটেড এবং হেইডে একটা মাস, এটা সরাসরি চলে যায় হচ্ছে পরবর্তীতে কন্ট্রাস্ট এনহ্যান্সড সিটি। তো কন্ট্রাস্ট এনহ্যান্সড সিটি যদি করি আমরা, তখন আমরা যে কোনো মাসে যেটা 0.5 সেন্টিমিটারের যেটা বড়, সেটা আমরা ডায়াগনোসিস করতে পারবো। তখন পেরিএম্পিলারি টিউমার হোক অথবা কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস হোক, সবই আমরা বুঝতে পারবো। তো সিটি স্ক্যানে আরো কিছু জিনিস আসলে ভালো বোঝা যায়, সেটা হচ্ছে টিউমারের এক্সটেনশন কতটুকু, দেন হচ্ছে টিউমারটা লোকালি কোন কোন স্ট্রাকচারকে ইনভেড বা ইনক্লুড করছে, পেরিটোনিয়াল মেটাস্টেসিস আছে কিনা, অথবা হচ্ছে লিম্ফ নোড ইনভলভমেন্ট কতটুকু, সেটা ডিস্ট্যান্ট কোনো মেটাস্টেসিস আছে কিনা, এরকম অনেক কিছু আসলে এটা ডায়াগনোসিস করতে পারে। তো কিছু কিছু কন্ট্রা ইন্ডিকেশন আছে, যেমন অ্যাডভান্সড স্টেজ, এটা ইন্ডিকেট করে যেন যদি হেপাটিক অথবা পেরিটোনিয়াল মেটাস্টেসিস হয়ে যায়, যদি লিম্ফ নোড মেটাস্টেসিস হয় ডিস্ট্যান্ট ফ্রম দ্য প্যানক্রিয়াটিক হেড, অনেক দূরের লিম্ফ নোড গুলো যদি ইনভলভ হয়, তখন যদি কোনো মেজর ভেসেল যেমন সুপ্রামেজেন্ট্রিক আর্টারি, হেপাটিক আর্টারি অথবা সিলিয়াক আর্টারি, এগুলো টিউমার দিয়ে ইনকেসড হয়ে যায়, তখন কিন্তু আসলে এটা অ্যাডভান্সড স্টেজ এবং সেটা সার্জিক্যাল রিসেকশনটা কন্ট্রা ইন্ডিকেটেড আমরা বলে থাকি। তো এগুলো আসলে তখন এই সিটি স্ক্যান দিয়ে খুব ভালো বোঝা যায়। তো ইনভেস্টিগেশনের মধ্যে ইআরসিপি আমরা ইউজুয়ালি করি না, কিন্তু ইআরসিপি যদি পেশেন্টের জন্ডিস অনেক বেশি হয়, তখন এটা একটা মানে থেরাপিউটিক মেজার হিসেবে স্টেন্টিং এর জন্য টেম্পোরারি স্টেন্টিং এর জন্য আমরা করে থাকি ইআরসিপি। ইআরসিপি করলে পরে স্টেন্টিং করা হয় এবং সেটাতে কোলানজাইটিস এবং হচ্ছে জন্ডিস এটা কমে যায়। অনেক সময় হচ্ছে ইআরসিপি করে ব্লাড সাইটোলজি এবং বায়োপসি এই দুটাও করা হয়, এবং সেখান থেকে ডায়াগনোসিস আমরা কনফার্ম করতে পারি। তো এই পেশেন্টের ম্যানেজমেন্টের জন্য আসলে কিছু কিছু ব্যাপার আমাদের খেয়াল রাখতে হয়, যেমন হচ্ছে পেশেন্টের প্রথ্রম্বিন টাইমটা বেশি ছিল, তো ভিটামিন কে আমরা ইনজেক্ট করলে পরে অথবা হচ্ছে
ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিলে পরে প্রথমিন টাইমটা কারেকশন। এদের ম্যানেজমেন্টের আগে আসলে এফএনএসি দরকার হয় না, কারণ যে পেশেন্টের জন্ডিস এবং হচ্ছে সাসপিশিয়াস অফ অবস্ট্রাকটিভ জন্ডিস ডিউ টু কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস, তো সেই পেশেন্ট যদি রিসেক্টেবল টিউমার নিয়ে প্রেজেন্ট করে, টিউমারটা ছোট এবং রিসেক্টেবল সারাউন্ডিং স্ট্রাকচারকে ইনক্লুড করে নাই, তখন তাদের অবশ্যই সার্জারি প্রয়োজন হবে এবং সার্জারি করে তারপর সেটা বায়োপসি করা হয়। কিন্তু যে পেশেন্টগুলো আসলে অ্যাডভান্সড স্টেজে প্রেজেন্ট করে, মানে অনেক বড় টিউমার যেটা সারাউন্ডিং স্ট্রাকচারকে ইনভলভ করছে, যেমন মেজর কিছু ভেসেল এবং হচ্ছে ডিস্ট্যান্ট মেটাস্টেসিস হয়ে গেছে যাদের, তাদের ক্ষেত্রে আসলে কেমোথেরাপি বা রেডিওথেরাপি দেওয়ার জন্য আমাদেরকে হিস্টোপ্যাথোলজিক্যাল ডায়াগনোসিস দরকার হয়, তখন আমরা বায়োপসি অথবা এফএনএসি করি। আর যদি আসলে করতেই হয় তখন কিন্তু আমরা পারকিউটেনিয়াসলি না করে ট্রান্সডিউডেনাল অথবা ট্রান্সগ্যাস্ট্রিক এফএনএ করি অথবা ট্রু কাট বায়োপসি করি। সেক্ষেত্রে কিন্তু ট্রান্সপেরিটোনিয়াল যে মেটাস্টেসিস বা সিডলিং, এটা হওয়ার সম্ভাবনাটা কম থাকে। আরো কিছু আসলে ডায়াগনস্টিক ইনভেস্টিগেশন আমরা করে থাকি, যেমন যে CA19-9, এটা আমরা করি, কার্সিনোমা ইন্ডিজেন 19-9। এটা কোনো মানে ডেফিনিটিভ ডায়াগনোসিস দেয় না, কিন্তু এটা যদি কোনো পেশেন্টের বাড়তি থাকে তাহলে এটা ফলো আপ করা যায় পরবর্তীতে, যে টিউমার রিসেক্ট করার পরে দেখা যায় যে টিউমার মার্কারটা কমে আসে এবং পরবর্তীতে আবার রিচার করলে পরে টিউমার মার্কারটা বাড়ে। তো পরবর্তীতে ফলো আপের জন্য CA19-9 লেভেলটা আমাদের দরকার। আর যে কোনো অপারেশনের আগেই, এই ধরনের টিউমার অপারেশনের আগেই আমরা কিন্তু ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি করে নিই এবং সেটা দিয়ে দেখি আসলে টিউমারের এক্সটেনশন কতখানি। তো ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে, পেশেন্টের ওভারঅল ম্যানেজমেন্ট করতে হবে আমাদের, যেমন নিউট্রিশনাল কারেকশন আমাদেরকে করতে হবে, ডিহাইড্রেশন কারেকশন করতে হবে, দেন হচ্ছে কোয়াগুলোপ্যাথি কারেকশন করতে হবে ভিটামিন কে অথবা ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিয়ে। এইগুলো করতে হবে। প্রোফিল্যাক্টিক অ্যান্টিবায়োটিক প্রয়োজন হয়, অনেক সময় পেশেন্টকে ব্লাড দিতে হয়। এগুলো সবকিছু করার পরে তারপর হচ্ছে অপারেশন করতে হয়। এখন অপারেশন যদি রিসেক্টেবল টিউমার হয়, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আসলে এটা অ্যাডভান্স স্টেজে প্রেজেন্ট করে, তো এই জন্য দেখা যায় যে রিসেক্টেবল টিউমার হয় না। তাহলে রিসেক্টেবল টিউমার যদি হয় এবং সেটা যদি হেডে থাকে, তাহলে আমরা হুইপেলস অপারেশন করব। হুইপেলস অপারেশন কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াসের জন্য রিসেক্টেবল টিউমার হলে পরে হুইপেলস অপারেশন। হুইপেলস অপারেশনের আরেকটা অল্টারনেটিভ আছে, সেটা হচ্ছে পাইলোরাস প্রিজার্ভিং প্যানক্রিয়েটিকো ডিউডেনেক্টমি। পাইলোরাস প্রিজার্ভিং প্যানক্রিয়েটিকো ডিউডেনেক্টমি। তো হুইপেলস অপারেশনটাও হচ্ছে প্যানক্রিয়েটিকো ডিউডেনেক্টমি, কিন্তু এখানে স্টোমাকের যে পাইলোরাস সেটা প্রিজার্ভ করা হয় না। আর যদি হেডের টিউমারটা আসলে রিসেক্টেবল না হয়, তখন কিন্তু ট্রিপল বাইপাস একটা অপশন। ট্রিপল বাইপাসটা হচ্ছে হেপাটিকো জেজুনোস্টমি করা হয়, গ্যাস্ট্রো জেজুনোস্টমি এবং জেজুনোস্টমি। এই তিনটা বাইপাস করা হয়, গ্যাস্ট্রো জেজুনোস্টমি, হেপাটিকো জেজুনোস্টমি আছে, জেজুনোস্টমি। তাহলে ইরেসেক্টেবল হলে পরে আমরা বাইপাস করে দিই, আর যদি রিসেক্টেবল হয় তখন আমরা টিউমারটা রিমুভ করি। এটা হচ্ছে হেডের টিউমারের ক্ষেত্রে। আর যদি বডি অথবা টেইলের দিকে টিউমার হয়, তখন আমরা ডিস্টাল প্যানক্রিয়াটেক্টমি করি। ডিস্টাল প্যানক্রিয়াটেক্টমি উইথ স্প্লেনেক্টমি, মানে হচ্ছে প্যানক্রিয়াসের হেডের অংশটুকু থাকে, তখন বডি এবং টেইল এটা আমরা ফেলে দেই। এটা হচ্ছে ডিস্টাল প্যানক্রিয়াটেক্টমি। তো এখানে আমরা আসলে একটা ছবি দিয়ে আজকে লেকচারটা শেষ করব। এটা হচ্ছে ক্লাসিক্যাল হুইপেলস এর ছবি, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লাসিক্যাল হুইপেলস ঠিক না, এটা হচ্ছে পাইলোরাস প্রিজার্ভিং প্যানক্রিয়াটিক ডিউডেনেক্টমি ছবি। এখানে টিউমারটা হচ্ছে হেইডের, প্যানক্রিয়াসের হেইডে। এখানে ফেলা হয় হচ্ছে প্যানক্রিয়াসের হেইড, দেন হচ্ছে ডিউডেনাম 10 to
15 সেন্টিমিটার অফ দ্য প্রক্সিমাল জেজুনাম এখানে ইনক্লুড করা হয়, গল ব্লাডার ফেলা হয় এবং হচ্ছে ডিস্টাল কমন বাইলডাক্ট এই অংশটা ফেলা হয়, কমন বাইলডাক্ট এই অংশটা ফেলা হয়। তাহলে থাকে হচ্ছে এখানে কমন হেপাটিক ডাক্ট, এখানে হচ্ছে প্যানক্রিয়াস, এখানে হচ্ছে স্টোমাক। তাহলে এই জেজুনামকে নিয়ে এসে প্যানক্রিয়াটিকো জেজুনোস্টমি করা হচ্ছে, হেপাটিকো জেজুনোস্টমি করা হচ্ছে এবং গ্যাস্ট্রো জেজুনোস্টমি করা হচ্ছে। আলটিমেটলি এটাই হচ্ছে পাইলোরাস প্রিজার্ভিং প্যানক্রিয়াটিক। তাহলে আজকে আমরা আসলে আমাদের ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এবং অবস্ট্রাকটিভ জন্ডিস ডিউ টু কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস অথবা কার্সিনোমা অফ দ্য প্যানক্রিয়াস এই টপিকগুলো আলোচনার মধ্য দিয়ে আমরা আমাদের এই প্যানক্রিয়াসের চ্যাপ্টারটা শেষ করলাম। এরপরে আমাদের আরেকটা বা দুইটা ক্লাস থাকবে, সেটা হচ্ছে স্কিনের যে ডিজিজ বা ডিসঅর্ডার গুলো আছে সেগুলো শেষ করার জন্য। তো আমরা আশা করব তোমরা ধৈর্য ধরে যারা সাথে ছিলে তারা উপকৃত হবে এবং আজকের আলোচনা থেকে তোমরা তোমাদের এই যে বিষয় প্যানক্রিয়াস এই বিষয়ে তোমরা পরীক্ষার জন্য যথেষ্ট নলেজ যেটা প্রয়োজন হয় সেটা অর্জন করবে। তো অনেক রাত পর্যন্ত তোমাদের সাথে কথা বলা হলো, আমি এখন বিদায় নিচ্ছি। সবাইকে শুভরাত্রি জানাচ্ছি এবং ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসে অগ্রিম আমন্ত্রণ থাকবে তোমাদের।